কিরে, চমকে উঠলি কেন? কি এত ভাবছিস? তীব্র সামনে ফিরল, ছোট করে বলল, কিছু না। শাফিনের সন্দেহ বাড়ে। চুপ থাকা দলের দিকে চেয়ে ভ্রু উঁচায়। মুশফিক, মিরাজ মাথা নাড়ল দুপাশে। তারাই যখন জানে না, বাকিরা কি জানবে? বন্ধুদের চোখাচোখির মধ্যেও তীব্রর হেলদোল দেখা গেল না। শাফিন মাথা চুলকালো, বুদ্ধি আটল তীব্রর মনোযোগ পেতে। অচিরে কিছু একটা ভেবে মিটিমিটি হাসতেও দুষ্টুমি করে বলল, কিছু ভাবছিলি না? কিন্তু আমার তো মনে হচ্ছে তুই এই মেয়েটার কথা ভাবছিলি। কি যেন নাম? পুষ্পিতা। শুধুমাত্র তীব্রকে খোঁচানো আর মজা করতে বলেছিল শাফিন, অথচ ছট করে চাইল তীব্র। দৃষ্টি কণ্ঠ প্রগাঢ় করে শুধালো, তোর এমন কেন মনে হলো? শাফিন কাঁধ নাচায়। এমনি। কেন, সত্যি বললাম নাকি? তার মানে তুই মেয়েটাকে নিয়েই ভাবছিলি? তীব্র বিরস আওড়ালো। ফালতু কথাবার্তা। মিরাজ সন্দিহান গলায় বলল, আসলে কি তাই? তোর কি মেয়েটাকে একটু ভালো লাগেনি বিট্টু? প্রেমও পড়িসনি? লাইক লাভ অ্যাট ফার্স্ট সাইট? ঘটনার আগামাথা না জানা ছেলেদের চেহারায় কৌতূহল, উৎসাহী চোখ মুখগুলো একেবারে চেয়ে। তীব্র এমনভাবে তাকালো যেন মহাভারত অশুদ্ধ হওয়ার মতন বাক্য বলেছে মিরাজ। উত্তর দেওয়ার আগেই শাফির মাঝখান থেকে ফটাফট দাঁড়িয়ে যায়, হাত পা নাড়িয়ে স্বর পাল্টে সিনেমেটিক ভঙ্গিতে দেখালো, গাইস, ভাবো একটা অন্ধকার রাত, বাইরে বাজ পড়ার শব্দ, হাতে মোম নিয়ে এগিয়ে যাচ্ছে জামশেদ কাকার বংশের বাতি আমাদের নায়ক বিট্টু ওরফে দ্য গ্রেট তীব্র রোজা তালুকদার। তারপর একটুখানি ঝুঁকে যাওয়া, চোখে চোখ রাখা দুজনের, সামনে একটি অপরূপ সুন্দরী মেয়ের দিকে তা হাঁ করে চেয়ে আছে। আহা, কি দৃশ্য, কি অমায়িক সিন! আনন্দে বৃষ্টিরা নাচলো, বাতাসে শোষো শব্দে গান বাজলো, চোখে চোখ পড়েছে। কি বলবো মুখে? কে তোমারে সাজিয়েছে এ তো অপলোকে? দারে দুম না রে, দুম না রে, না রে না। তীব্রর মানসপটে সত্যি সেসব গল্পের মতো হানা দিল। সেই ভীত চাউনি, কম্পিত একজোড়া অধর, এলোমেলো চুল কল্পনা বিস্তর হওয়ার আগেই চট করে চোখ খিচে নিল সে। শাফির হাত দিয়ে গিটার বাজানোর ভং ধরেছে, বাকিরা মাথা ঝুলিয়ে তাল দিচ্ছে। কাঠের বেঞ্চে ঢোল বাজানোর শব্দটায় বিরক্ত হয় তীব্র, রেগে মেগে ধমক দেয়, থাম। সহসা থামল ওরা। করিম ঠোঁট চেপে হাসছিলেন, শশব্যস্ত ঠিকঠাক করলেন নিজেকে। তীব্র নাক ফুলিয়ে বলল, এখানে প্রেম আসছে কোত্থেকে? আসেনি। না, কারো দিক চেয়ে থাকা আর প্রেমে পড়া এক না। এই তো তোর দিকে তাকালাম, এর মানে কি তোর প্রেমে পড়েছি? শাফিন দুপাশে মাথা নাড়ল। তীব্র প্রতাপী গলায় বলল, প্রেম হচ্ছে নাহিদের মতো লুতুপুতু ছেলেদের সম্পত্তি, আমার জন্য ওসব নয়। সকলে সহমত পোষণ করল। ঠিক ঠিক। আলোচনা স্থগিত হয়, স্বস্তি পেল তীব্র। শ্বাস ঝাড়ল ফোঁস করে। তন্মধ্যে শাফিন রাস্তার দিকে ইশারা করে দেখায়, ওই দেখ, তোর ফুটবল যাচ্ছে। ঘাড় ঘোরালো তীব্র। হেঁটে যাচ্ছে রাহাত, তার স্কুল মর্নিং শিফটে, পরনে ইউনিফর্ম বাড়ি ফিরছে। প্রায় অনেক দিন পর ওকে দেখল তীব্র। শাফিন নিজেই হাঁক ছুড়ল, এই গোলুমলু, এই রাহাত। ডাক শুনে থামলো রাহাত, আশপাশ চেয়ে ফিরে তাকালো। অন্য মনস্কতায় ওদের খেয়াল করেনি এত সময়। তীব্রকে দেখা মাত্রই চোখ মুখ পাল্টে এলো গতিতে, সঙ্গে সঙ্গে অবজ্ঞায় ঘুরিয়ে নিল চেহারা। ছোট্ট ছোট্ট কদম হনহরে গতি ধরতেই কপাল গুছিয়ে এলো তীব্র। মিরাজ বিস্মিত হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তোর খুদে ফ্যান এমন করলো যে? গোলুমলা বলাই খেপেছে বোধ হয়। শাফিন হাসলেও তীব্রর কাছে অদ্ভুত লাগে। যেখানে সামান্য ওকে রাস্তায় দাঁড়ানো দেখলেও ছেলেটা ছুটে এসেছে, আঙুল ধরেছে জড়তাহীন, সেখানে এই আচরণ ভাবনায় ফেলল। একটা ছোট্ট বাচ্চা ছেলে তো আর এমনি এমনি এমন করবে না। সে তৎপর উঠে পড়ে। কেন জানে না, রাহাতকে নিয়ে আগ্রহ কেন তাও জানে না সে। হয়তো প্রথম কোনো আদুরি শিশু স্বেচ্ছায় কোল ঘেঁষার পাথুরে মন একটু নরম হয়েছিল। বাকিরা উঠল ওর দেখা দেখি। রাহাতের মুখবিবর লালচে, অথচ ক্ষুদ্র নাক ফুসছে। যদি ক্ষমতা থাকতো এক্ষুনি তীব্রকে শেষ করে মেরে ফেলতো সে। শুধুমাত্র তার জন্য আজ 2 দিন ছোট আপু ঘর ছাড়া, আর ফিরবেও না হয়তো। রাহাতের কঠোর ভোল পুষ্পিতার আনন মনে করে সে হাতের উল্টোপির চক্ষু মুছে নেয়। পেছন থেকে আচমকা অন্য হাতটা টেনে ধরল কেউ। চকিতে ঘুরল,
ভেজা আঁখি তীব্রকে দেখেই দপদপ করে চলে উঠল। হাত মুচড়ে বলল, চারণ। হা হয়ে গেল প্রত্যেকে। সবচেয়ে বেশি প্রভাব পড়ল তীব্রর চেহারায়। হতবাক সে, হতচেতন। সাফিন চোখ চোখে সবাইকে দেখল। বিষয়টার সঙ্গে বন্ধুর সম্মান জড়িয়ে দলের কনিষ্ঠদের আদেশ করল, ওরা টঙে গিয়ে বস, আমরা আসছি। টাটু আওয়াজবিহীন প্রস্থান নেয় তারা। রয়ে যায় মুশফিক, মিরাজ আর ও। তীব্রর কপালের ভাঁজ প্রখর হয় আরও। বুঝতে না পেরে বলল, কি হয়েছে তোমার? আপনি আমার সাথে কখনো কথা বলবেন না। আপনি খুব খারাপ একটা লোক। নির্ভীক চিত্তে আওড়ালো রাহাত। বনের শোকে দিশেহারা যেন। এলাকার দাপুটে একমাত্র ভয়াবহ মাস্তানের সামনে এমন ভঙ্গিতে বলতেও ক্ষুদ্র মুখে লেশমাত্র আতঙ্ক দেখা গেল না। তবে বলতে বলতেই চোখ দুটোতে ছাপিয়ে এলো জল। রাঙা ওষ্ঠপুট নিঙরে বিলম্ববিহীন কেঁদে ফেলল সে। তীব্র তাজ্জব বনে গেল। অবুঝের ন্যায় মুখ চাওয়াচাই করলো বন্ধুদের সাথে। রাহাত নাক টানল। গোল গোল কপলে চটচটে অশ্রু। হেঁচকি তুলতে তুলতে বলল, আমি আপনাকে কত পছন্দ করতাম। ছোট বড় কথার কখনো অবাধ্য হয়নি, কিন্তু এবারও মানা করা সত্ত্বেও আপনার সাথে লুকিয়ে লুকিয়ে মিশেছে। আর আপনি কি করলেন? এমনটা করতে পারলেন আপনি? কাতর কণ্ঠের প্রতিটা কথায় বিশ্বাস ভাঙার শোক। অথচ পুরো বিষয় মাথার ওপর দিয়ে গেল ওদের। এই অভিযোগ, এই কান্না, এই আচরণ সব যেন প্রহেলিকা। তীব্র রাহাতের হাত ছাড়েনি তখনও, এখনও ছাড়ল না। শুধু মেইন রাস্তা থেকে টেনে নিয়ে এলো একপাশে। মুখোমুখি হাঁটু গেড়ে বসে দুবাহু ধরো। কণ্ঠ যথাসাধ্য কোমল করে বলল, আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করেছি। তবে তুমি কাঁদছো তাতে খারাপ লাগছে। জেনে শুনে তোমার তো কোনো ক্ষতি করিনি। তাহলে? রাহাত আর্দ্র গলায় তেজ এনে বলল, করেছেন, অনেক বড় ক্ষতি করেছেন। শুধু আমার কেন, ছোট পুরো ক্ষতি করেছেন। আপনার জন্য, আপনার জন্য আমার ছোট আবুকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছেন। তীব্র হোঁচট খেলো। বিহব্বল হয়ে বলল, আমার জন্যে? আমি তো তোমার ছোট পুকে চিনি না। রাহাত অমনি বাহু থেকে হাত দুটো সরিয়ে নেয়। মিথ্যে বলছেন কেন? আপনি তো দুদিন আগে আমার আব্বুকে ধরে নিয়ে গিয়েছিলেন, আবার তাকে নিজের জামা পরিয়ে ফেরত দিয়েছেন। প্রখর রোদে তপ্ত আবহাওয়ায় এক বিশাল আকৃতির বাজ পড়ল মুহূর্তে। তীব্র কিংকর্তব্য বিমূঢ়, বিস্ময় পাখিদের দৃষ্টিতে। মুশফিকের জিভ ফুরে বেরিয়ে আসে। পুষ্পিতা? মিরাজ ছটফটে কণ্ঠে বলল, পুষ্পিতা কি তোর বোন? রাহাত ভগ্ন আহত কণ্ঠে বলল, আজকে দুদিন হয়েছে আপু চলে গেছে। আমাকে এখন কেউ আদর করছে না। আমার শুধু কাছে। আজ আমার আপুর বউ ভাত, কিন্তু আমি চাইনি। বাড়িতেও এক দণ্ড মন টিকছে না আপুকে ছাড়া। আমার শুধু কান্না পাচ্ছে। আপনি কেন এরকম করলেন ভাইয়া? আমার আপুকে আপনাকে কিছু বলেছে কখনো? কোনো ক্ষতি করেছে আপনার? সাফিনের মাথা রকেট বেগে চক্কর কাটছে। ছোট আপু পুষ্পিতা, আরেক আপুর ভৌবান। হিসেব কষলে কি মিথিলাই ওর বোন? পৃথিবী আসলেই এত গোল? ভেতরে ওঠা কৌতূহল দমাতে ব্যর্থ সে। চেপে রাখতে পারল না, জিজ্ঞেস করল, তোর বড় বোনের নাম কি? মিথিলা? মাথা জাগালো রাহাত। চক্ষু কোটরে টলমলে বাড়িধি, যেন পিচের রাস্তা ভাসিয়ে দেওয়ার প্রবল ইচ্ছে সেখানে। তীব্র তখনও বিস্ময় সামনে উঠতে পারেনি। সাদাটে দুই নয়ন ফ্যালফেল করে চেয়ে ধাতস্থ হতে সময় নেয়। জিভে ঠোঁট ভিজিয়ে আস্তে ধীরে শুধায়, তোমার আপু কোথায় জানো? রাহাত পুনর্বার কেঁদে ফেলল। সে জানলে এখানে থাকতো, দুটো পাখা লাগিয়ে উড়ে যেত না। জানি না। আমাদের সব আত্মীয়রা তো বিয়ে খেতে এসেছেন। তাদের বাসায় যাওয়ারও কোনো উপায় নেই। আপু ঢাকার কিছু চেনেই না ভালো করে। কোথায় যাবে ও? তীব্র নিচের ঠোঁট কামড়ালো। সে তো এই এক কারণেই অমর গভীর রাতে মেয়েটাকে নিয়ে রওনা করেছিল সেদিন। কারণ জানতো এসব জানাজানি হলে বদনাম রটবেই। যেখানে ওর গায়েও লাগবে না ওসব। কিন্তু মেয়েটিকে নামিয়ে দেওয়ার সময়ে আশেপাশে একটা কাকপক্ষীও তো ছিল না। তাহলে জিজ্ঞেস করল, তোমার আপুকে যে আমি নিয়ে গিয়েছি কে বলেছে তোমাদের? হাকিম চাচা তিনি দেখেছেন, আর গিয়ে সবাইকে বলেছেন। তারপর বাবা, বাড়িওয়ালা, আন্টি, আঙ্কেল, আমার দাদু সবাই মিলে আপুকে খুব বাজে বাজে কথা শুনিয়েছেন। সেই ভোরের বর্ণনা হুবহু দিল রাহাত। বিরতি নিতেই মিরাজ কটমট করে বলল, শালার এটা আবার কেমন বাপ, কেমন ফ্যামিলি? মানলাম নিয়ে গেছে, তাই বলে বাবা হয়ে মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে? তাও আবার যে মেয়ে নাকি ঢাকা শহর কিছুই চেনে না,
ঘটনা হয়ে গেল 2 দিন, অথচ মেয়ে এখনও ফেরেনি আর বউ ভাত খায়। আশ্চর্য। রাহাত উদ্বেগ নিয়ে বলল। আমার আব্বু তো ছোট আপুর বাবা নয়, আপুর তো বাবা মা নেই। তীব্র ভাবনায় বোধ সেখান হতে ছিটকে পড়ল কথাটা, বজ্রাহতের ন্যায় বলল। কি? হ্যাঁ, বড় খালামণি তো অনেক আগে মারা গিয়েছেন, আমি দেখিও নি ওনাকে। খালু কথাই কেউ জানে না। আপু তো ছোট থেকে আমাদের বাসাতেই থাকে, সেজন্য বাবা আর বড় আপু ওকে কত কথা শোনায়, কত অপমান করে। আর পরশু তো ওইভাবে বের করে দিল। আমি আর আম্মু ছাড়া আপুর কেউ নেই। এখন আমি আপুকে কোথায় পাবো? চোখের চাউনি থমকে গেল তীব্রর, মূর্তির ন্যায় শক্ত মনে রইল। আবিল অক্ষী অনর নিশ্চল নিষ্প্রভ, শুভ্র সতেজ চেহারার আনাচে কানাচে তমসা ছড়ায় সবেগে। নীরের আস্তরণে ঢাকা পড়া হৃদয়টা কি খোলস ছাড়ল? তবে ফিরতি জবাব এলো না। তবে অনুতাপ দেখা যায় সাফিনদের চেহারায়। একে ওদের করা মস্ত বড় ভুল, সাথে আবার মেয়েটা এইভাবেই শাস্তি পেল। সবার আদর সংকীর্ণ হয় নিমিষেই। তীব্র উঠে দাঁড়ালো হঠাৎ, রাহাতের হাত ধরে বলল। এসো। লোহার গেটের পাশে একটা সবুজ প্লাস্টিকের চেয়ার পাতানো। হাকিম সেখানে আরাম করে বসে বিড়ি ফুঁকছেন, গলায় গুনগুন গান। ঠোঁটের ভাঁজে ধরতে ধরতে মনে হলো কেউ একজন দাঁড়িয়েছে এসে। ঘাড় ঘোরালেন তিনি। মোটা শিকের ওপাশে বকাটে বিট্টু মাস্তান দাঁড়িয়ে, টান টান বক্ষস্থলে সাদা অক্ষিকুট ওনাকেই দেখছে। সহসা উঠে দাঁড়ালেন হাকিম, বিড়ি ফেলে সেই হাত ঠেকালেন কপারে। সালাম বিট্টু ভাই। তীব্র দুর্বোধ্য মতিগতি, শুধু চিবুকের এক ধার তর্জনীর নখে চুলকে বলল। কথা আছে, এদিকে আয়। তার কণ্ঠ তরঙ্গের ন্যায়। যত সামান্যেই ঘাবড়ে গেলেন হাকিম। চোরামনে সশব্দে বাজল কীর্তিকলাপের টুংটাং বাদ্য। পুষ্পিতা আর বিট্টুকে জড়িয়ে 2 দিন পূর্বেই যে কথাবার্তা ছড়িয়েছে সেসব কি ওর কানে চলে গেছে? জেনে যায়নি তো উনি মূল হোতা এসবে? সে গিয়ে মামুনের কানে কথা না দিলে এমন কিছুই হতো না হয়তো। যদি জেনে থাকে, সর্বনাশ। তবে যে হাকিম এর চেয়ে বেশি ভাবতে পারলেন না। ঢোক গিলতে গিলতে কেচি গেট খুলে তীব্রর কাছে গিয়ে দাঁড়ালেন। তখনই চোখ গেল বাউন্ডারি শেষে থাকা মিরাজ, শাফিন, মুশফিকদের সঙ্গে চেনা জানা রাহাতকে। বক্ষ ধক করে উঠল অমনি। এইবার যা বোঝার বুঝে গিয়েছেন। বদমাস পিচ্ছিটা নির্ঘাত গিয়ে নালিশ ঠুকেছে বিট্টুর কাছে। ঠুকবেই তো, দুলাভাই লাগে না? হাকিম মনে মনে খেপে গেলেন রাহাতের ওপর। ইচ্ছে করলো একটা কষিয়ে থাপ্পড় মেরে ওর ফোলা গাল থেকে রক্ত বের করতে। পর মুহূর্তেই চিন্তায় পড়লেন নিজেকে নিয়ে। এইবার কি হবে? বিট্টু মাস্তান তো আর ভালো কথা বলতে আসেনি। হাকিমের চওড়া কপাল দরদর করে ঘামছে। সংকীর্ণ চোখে তীব্রর দিক চাইলেন। সে খুব শান্তভাবে দাঁড়িয়ে, আদলে লেশমাত্র উদ্বেগ নেই। অমর শান্ত গলাতেই মিরাজকে বলল। বিল্ডিংয়ের সবকটা ফ্ল্যাটে যাবি, সবাইকে ডেকে নিয়ে আসবি। এখানে 5 মিনিট সময়, যা। ও ঘাড় দোলালো, স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে ঢুকলো বাড়ির ভেতর। হাকিমকে দেখে যেতে যেতে দুদিকে মাথা নেড়ে হাসত। বিট্টু মাস্তানের সাথে সাথে তার গ্যাংও পরিচিত। সুকু যে কোনো একভাবে এলাকার সকলে ওদের এক দেখায় চেনে জানে, বিশেষ করে যারা পুরনো। মিরাজের এক ডাকে যেভাবে ছিল হুলস্থুল বাঁধিয়ে নেমে এলেন। এমনকি খোরশেদুলরাও আছেন। গ্রাউন্ড ফ্লোর মুহূর্তেই ভরে গেল মানুষে। খোরশেদুলের পরনে এখনও নতুন পাঞ্জাবি। মেয়ে জামাই নিয়ে বৌবাদ থেকে ফিরেছেন কেবল। এই তো মিথিলা, পলাশ দুজনেই আছে। মেয়েটা এক হাত গুটিয়ে গিয়েছে ডরে। নাহিদের সূত্রে এদেরকেও চেনে। সামনাসামনি প্রথম হলেও দলবলের ছবি দেখেছিল। আবার আলেয়ার মুখে ওই দিন ভোরের সব ঘটনাও শুনেছে। পুষ্পিতা, বিট্টু দুজনকে জড়িয়ে যে কুৎসার রটেছে, নির্ঘাত সে নিয়েই কিছু করতে এসেছে মাস্তানটা। ও গড, এই ভেজালে এখনও না ফাঁসলেই হলো। সালমা বেগমের হুট করে জ্বর এসেছে, একেবারে হাড় হিম করা জ্বর। বিছানা রেখে উঠতে না পারার ন্যায় দশা। গত 2 দিন ধরে একটা দানাও দাঁতে ঠিকঠাক কাটেন নিজে। কেটে কেটে আরো দুর্বল হয়ে পড়েছেন। মেয়ের শ্বশুর বাড়িতে যেতে পারেননি। বলহীন দেহ বিছানায় মিশে থাকায় খোরশেদুল নেমে আসার সময় স্ত্রীকে আর ডাকলেন না। বিশেষ করে যখন মিরাজ দরজায় কড়া নেড়ে জানালো নিচে বিট্টু ডাকছে সবাইকে। এরপরে তো এখানে ওনাকে আনার ভুল করবেনই না তিনি।
সালমা পুষ্পিতার শোকে আত্মরা হলেও ওদের মিথ্যে সম্পর্ক নিয়ে ভেতরে ভেতরে একটু হলেও বিশ্বাস করেছেন তিনি। জানেন কোনো মেয়ে এমনি এমনি এক ছেলের শার্ট পরে আসবে না, তাও পুষ্পিতার মতো মেয়ে। আর এই বিশ্বাস কোনোভাবে ভেঙে যাক খোরশেদুল চান না। এত বেগ পোহানোর পর ঝামেলাটা ঘাট থেকে নেমেছে, ওটাকে দ্বিতীয়বার তোলার মানে নেই। আলেয়া, মহিদুল সাহেব আর 2-4 জন আত্মীয় ব্যতীত বিশেষ কেউ নেই এখন। বাকিরা বৌবাদ শেষ করে ফিরে গিয়েছেন। তীব্রকে দেখতেই চিবুকের পেশি টান টান করলেন খোরশেদুল। কি মাস্তানি করতে এসেছে কে জানে। হঠাৎ চোখ গেল শাফিনের কাছে দাঁড়ানো রাহাতের দিক। বিমূর্ত দৃষ্টি ঝাপটালেন তিনি। তার ছেলে এই বেয়াদবগুলোর কাছে কি করছে? তিনি মোটা গলায় ডাক ছুড়লেন, রাহাত, এদিকে এসো। রাহাত ভয় পেল, মুখ শুকিয়ে গেল বাবার কড়া দৃষ্টিতে। একবার তীব্রর দিক দেখলো, সেই ইশারায় বোঝানো যাও। রাহাত মাথা নামিয়ে গুটি গুটি পায়ে গিয়ে বাবার পাশে দাঁড়ায়। মুহূর্তেই ছেলের দুবাহু চেপে ধরলেন তিনি। ধমকে বললেন, ওদের কাছে কি করছিলে? রাহাত হাঁ করার আগেই শাফিন সমগ্র গেট টান মেরে একপাশে নিয়ে গেল। শব্দ থেমে চকিতে চাইল দুজন। এবার পুরো দস্তর খোলামেলা হলো জায়গাটা। এতগুলো মানুষের উপস্থিতি, অথচ কোনো রূপ টাটু শব্দ নেই। আরেয়া বানু ছেলেকে ফিসফিস করে শুধালেন, এরা কেরা খোরশেদ? তিনি জবাব দিলেন না। বিভ্রান্ত প্রশ্নবিদ্ধ চাহনিতে বাকিদের ন্যায় চেয়ে থাকলেন 4 জন তাগড়া যুবকের পানে। মামুন শাহ তীব্র এসেছে শুনেই নেতিয়ে গেছেন। এখন সামনে দাঁড়িয়ে আরও বাজে অবস্থা ওনার। কেন যে গিন্নির কথায় করতে গেলেন ওসব? কি খেলা দেখবেন কে জানে। তিনি দোয়া দুরুদ পরে ত্রস্ত কদমে তীব্রর কাছে এলেন। দুনিয়ার সকল নম্রতা কণ্ঠে মেখে বললেন, বিট্টু ভাই, কোনো সমস্যা হয়েছে কি? তীব্র হা হু করল না, সোজাসুজি হুকুম ছুড়ল, নিজের জায়গায় গিয়ে দাঁড়া। চুপসে গেলেন তিনি। আর চোখে একবার হাকিমের দিকে দেখলেন। তার হাঁটুতে নীরব ভূমিকম্প নেমেছে। কপালে আজ শরী আছে তা পরিষ্কার। মামুন টলমলো ভঙ্গিতে এসে বউয়ের পাশে দাঁড়ালেন। চাপা চিন্তিত গলায় বললেন, বলছিলাম, যেখানে বিট্টু মাস্তান জড়িয়ে, তা নিয়ে ঘটাতে যেও না। এখন দেখো কি হয়। দড়ি পাল্টা উদ্বিগ্ন হয়ে বললেন, আমি কি জানতাম এ ছেলে সব শুনে বাড়িতে চড়াও হতে আসবে? ভেবেছিলাম মেয়েটাকে ফেরত দিয়ে ফিরেও তাকাবে না। আর সব শুনে অমন মেয়েকে বাড়িতে রাখা যায়? তুমিই বলো। মামুন হতাশ ভঙ্গিতে মাথা নাড়েন। একটা ছোট বিষয় পেলেও ডলি যে তাল বানিয়ে ফেলেন এসব তার জানা। কিন্তু এখন কি হবে? শেষমেশ বিপদে পড়বে নিজেই। হাকিমের দেহ নড়বড়ে, তাণ্ডব চলছে বুকেও। নিজের চিন্তায় ওষ্ঠাগত প্রাণ। আচমকা কাঁধে শক্ত কিছুর পতন পেতেই কেঁপে উঠলেন। তীব্র হাত রেখেছে। হাকিমের ভয়ার্ত চাহনি প্রকট হলো এবার। তুতলে বললেন, বাবা বিট্টু ভাই, আমি আমি কি কিছু কিছু করেছি? তীব্র সেই উত্তর দিল না। নিজের মতো রাহাতের দিকে আঙুল তাক করে শোধানো, ওর বোন পুষ্পিতা, চিনিস তাকে? হাকিম সহ আরো একটি বক্ষ ধুকপুক করে কাঁপে। যা ভয় পেয়েছিল তাই হচ্ছে। মিথিলা চোরা নজরে পলাশের দিক দেখল। তার কপালে গাঢ় ভাঁজ। এখানে কি ঘটছে আগামাথা বুঝতে না পারার চিহ্ন। মিথিলা কবজি দিয়ে নাকে ঘাম মোছে। নতুন বরের সামনে কেঁচো খুঁড়তে সাপটা বের হয়। হাকিম চোখ গিলেন। নীরব দেখে তীব্র ভ্রু নাচালো। চিনিস? ভয়ে ভয়ে মাথা দোলালেন তিনি। ও যে গত পরশু রাতে আমার সাথে ছিল, তোকে কে বলেছে? কাউকে বলিনি। তীব্র চোখ ছোট ছোট করল। আজব, কেউ বলল না? তাহলে তুই বুঝলি কি করে? হাকিমের কণ্ঠরোধ হয়ে আসছে। কোনো রকমে বলেন, আপনার গাড়ি থেকে নামতে দেখেছিলাম সকালে। তীব্র অবাক হওয়ার ভান করে বলল, তাই? এতেই বুঝেছিস? মানে আন্দাজ করেছিলে, এই তো? হাকিম দিশাহীন, কি করবেন কি বলবেন সে নিয়ে। মিথ্যা বলেও পার পাবেন না। তীব্র নিশ্চয় আটঘাট বেঁধেই ধরেছে তাকে। এবারেও আতঙ্কে মন্থর বেগে মাথা ঝাঁকালেন তিনি। তীব্র কাঁধের হাতটা নামালো। শাফিনকে বলল, শাফিন, মানুষ আন্দাজ করে কথা দিয়ে? সে ফটাফট বলল, মাথা দিয়ে। তাহলে তো ওর মাথায় অনেক বুদ্ধি। এই বুদ্ধির জন্য ওকে একটা পুরস্কার দেওয়া উচিত না? 3 জন প্রফুল্লতায় আওড়ালো। অবশ্যই। অথচ আতঙ্কে কাঠ হয়ে এলেন হাকিম। পুরস্কারের নামে নির্ঘাত ভোগ আছে কপারে। তীব্র বলল,
পুরস্কার দিলে এই কটা লোকের সামনে কেন দেব? এক কাজ কর, আশেপাশের যত লোকজন সব ডেকে আন। এই বুদ্ধির তারিফ করা তাদেরও কর্তব্য। মুশফিক মিরাজ ঠোঁট চেপে চেপে হেসে ছুটে গেল। হাকিম ধরফর করে বলতে গেল, ভাই আমি আমি আর আর আগুন চোখে চাইল তীব্র। ওখানেই আটকে গেলেন তিনি। চাউনিতে ঝলসে দেওয়া ভয়ানক দাবানল দেখে একটা বাক্য উচ্চারণেরও স্পর্ধা পেলেন না। মিরাজ মুশফিক ফিরে এলো, হাতে জিনিসপত্র আছে। ডাকাডাকিতে লোকজন একে একে আসছে। মিনিটে ভিড় বাড়ল সেখানকার। গেটের ওপারে এপারের মাঝামাঝিতেই তীব্রদের রেখে দুপাশে গাদাগাদি হলো। হাকিম অদৃশ্য হস্তে কপাল চাপড়াচ্ছেন, আহাজারি করছেন কৃতকর্মের। কেন গিয়েছিল ওসব বলতে? কি দরকার ছিল আগুন নিয়ে খেলা? তার সুপ্ত হাউতাসের মধ্যে আচমকা তীব্র ওনাকে নিজের দিকে টেনে ঘোরালো। বাক্যব্যয়হীন প্রকাণ্ড এক থাপ্পড় মারল গাড়ে। হতচকিত হাকিম টালমাটাল হয়ে ছিটকে পড়লেন নিচে। আটকে উঠল সকলেই। মামুন চোখ মুখ খিচে চেহারা ঢেকে ফেললেন, যেন খুশিটা ওনার লেগেছে। যেই মাথায় এত বুদ্ধি সেই মাথায় চুল বেমানান, এই নাপিত। স্থূল কণ্ঠের ডাকে ছেলেটি নড়ে চড়ে চাইল। তীব্র হাকিমের দিকে আঙুল তাক করে বলল, মাথা ন্যাড়া কর, কুইক। হাকিম ছটফট করেই পেছনে তাকালেন। বোবা সাহায্য চাইলেন মামুনের নিকট, কিন্তু সে লোকের এক পা আগানোর দুঃসাহস নেই। নাপিত ছেলেটি কম বয়সী। তীব্রর আগে ভাগে বলে রাখাতে মিরাজ মুশফিক ওকে সেলুন থেকে বগলদাবা করে এনেছে। হাকিমের দৃষ্টি অস্থির। পেশায় ছোটখাটো হলেও মাথা নেড়া করার মতো অসম্মান তো কাম্য নয়। এখন বাঁচার একটাই উপায়। মস্তিষ্কে উদয় হয় ছুটে বাড়ানোর চিন্তা। বিধি বাম, উঠতেও পারলেন না। আকস্মিক দুই পাশ থেকে ঘাড়ের দুই দিক চেপে ধরল শাফিন আর মুশফিক। নড়াচড়া রুদ্ধ করে দিল মুহূর্তেই। মাথার তালুতে খুরের টান পড়তে হাকিম ঝরঝর করে কেঁদে দিলেন। সঙ্গে সঙ্গে ঠোঁটে হাসি ফুটে উঠল রাহাতে। 50-এর অধিক মানুষ দুপাশ ঘিরে। তীব্র পায়ের ওপর পা তুলে পাতানো চেয়ারে বসে। লাইটার দিয়ে দামি সিগারেটের মাথা জ্বালায়। ধোয়া ওঠে, সাথে বাতাসে ওড়ে হাকিমের অসহায়ত্ব, তার অপমানিত হওয়ার ক্রন্দন। অশ্রুজল পিচের রাস্তায় পড়ে মিশে যায়। প্রত্যেকে মুখ ছোট করে দেখছে সেসব। একপাশের চুল কাটতেই তীব্র হাত উঁচিয়ে থামতে বোঝালো। কিছু বলতে হয়নি, মিরাজ নিজ উদ্যোগেই বয়ে আনা জিনিস থেকে কালির দোয়াত তুলল। ছিপি খুলে উপর করে ঢেলে দিল উন্মুক্ত তালুর ওপর। হাকিমকে স্তম্ভিত করে দিয়ে পরপর সারা মুখে লেপটে দিল ধবধবে সাদা চুন। জড়বুদ্ধি হয়ে গেলেন তিনি। চেয়ে থাকলেন নিহতের ন্যায়। হাউমাউ করে কেঁদে উঠলেন পুনরায়। তীব্রর ওপর সেই কান্নার প্রভাব পড়ল না। উল্টে চোখ বুঝে বিশাল শ্বাস টানল সে। কেন যেন মনে হচ্ছে এই কান্না পুষ্পিতা মেয়েটির কান্নার কাছে কিচ্ছু হবে না। ওই দিন নিরপরাধ হয়েও চরিত্রের দোষারোপে সে নিশ্চয়ই আরো বেশি কেঁদেছিল। তীব্র বাম হাতে সোনালি চুল টেনে টেনে চোখ মেলল। আদেশ করল, ছবি তোলোর। অর্ধ মাথা ন্যাড়া আর মুখ ভর্তি চুনকানি মাখা হাকিমের ফটাফট ছবি ওঠালো মিরাজ। এরূপ সম্মানের আহুতিতে হাকিম তখন বিমূর্ত বিধ্বস্ত। তীব্রর চিবুক মটমট করে উঠল। বলল, সামান্য চেহারায় চুনকালি পড়ায় কেঁদে ভাসাচ্ছিস হাকিম? সেখানে আন্দাজ করে একটা মেয়ের চরিত্রে কালি মেখেছিলি। ভাব তবে তখন মেয়েটার কেমন লেগেছিল। সকলে নিস্তব্ধ রইলেও চোখ মুখ জলজল করছে রাহাতের। সে খুশিতে হাততালি দিয়ে উঠল। তরিত হাত দুটো চেপে ধরলেন খোরশেদুল। বাবার চোখ রাগানো দেখেই নিভে গেল ছেলেটা। তীব্র ঝট করে ঘাড় কাত করে চাইল মামুনের দিকে। অমনি কলিজা লাফিয়ে উঠল ওনার। এইবার নিজের পালা বুঝতেই ঝড়ের বেগে এসে ওর পায়ের কাছে বসে পড়লেন। হাহাকার করে বললেন, আমি কিছু বলিনি ভাই মেয়েটাকে। যা বলার সব আমার বউ বলেছে। আমি বারণ করছিলাম, শোনেনি। আমাকে ছেড়ে দিন। ডলি বেগম দাঁত কটমট করলেন। নিচে বাঁচতে কি সুন্দর তাকে ফাঁসিয়ে দিচ্ছে। তীব্র বিরক্ত গলায় বলল, পা ছাড় শালা, না হলে এক লাথিতে মাজা ভেঙে দেব। মামুন হুমকি শুনলেও মানেনি। অমর দুহাতের মাঝে তীব্রর এক পা জড়ো করে বসে রইলেন। তীব্র চসূচক শব্দ করে বেজায় খারাপ হওয়া মেজাজ নিয়ে বলল, তুই পা ছাড়বি? মামুন কেঁদে ফেললেন। জোরে জোরে মাথা নেড়ে বললেন, না ভাই, আপনি মাফ না করলে আমি নড়ব না। তীব্রর তেরা রকটা সক্রিয় হয়ে উঠল। সত্যি দুরন্ত এক লাথি মারল। সহসা ঠিকরে পড়লেন মামুন। হকচকিয়ে উঠল বাকিরা।
তীব্র ঝুঁকে মামুনের কলার টেনে ধরল। ত্রাসী জুবুথুবু ডলির দিক দেখলো এক পল, সদর্পে জানালো, বলল, মহিলা মানুষকে আমি কিছু বলি না, গায়ে হাত দেওয়া তো বিশাল ব্যাপার, কিন্তু তোর বউকে একটা শাস্তি না দিলে শান্তি পাবো না রে মামুন। কি দেয়া যায়? তীব্র বা হাতে থুতনি ঘষল, নাটক করলো ভাবছে। ডলির গলবিল তখন মরুভূমি। আশপাশ চাইছেন ভীত নজরে। যেখানে বিল্ডিংয়ের সবার উপর তিনি ছুরি ঘোরান, সেখানে এক ভাড়াটিয়ার সামনে এ কি দুর্দশা আজ। তীব্র চট করে বুদ্ধি পেয়েছে এমনভাবে বলল, হ্যাঁ, মেয়েটা মানে পুষ্পিতা যদি এখানে ফিরে আসে, তবে তোদের একটা ফ্ল্যাটে ওকে মাগনা রেখে দিবি, যাকে বলে বিনামূল্যে। আর ও যতদিন এখানে থাকবে ওর সমস্ত কাজ করবে তোর বউ, রান্না বান্না, কাপড় কাচা, সব মানে সব। রাজি? মামুন চিন্তা ভাবনা ছাড়াই বলল, রাজি, আমি রাজি। তীব্র চাইতেই ডলি শুষ্ক চেহারার মাথা কাত করে মিনমিন করে বলেন, আমিও রাজি। তীব্র কলার ছাড়ল না, যেন ছুঁড়ো মামুনকে। রোগাশোকা লোকটা খানিক পিছিয়ে গেলেন। এদিকে পলাশ হাঁ করে সব দেখছে। একই রকম বিস্মিত আরেয়া বানুও। তীব্রর এক একটা দড় আওয়াজে নির্ভীক চিত্ত দেখে ভ্রান্ত তারা। তীব্র চেয়ার ছেড়ে দাঁড়ালো, এসে থামলো একদম খোরশেদুলের মুখোমুখি। তৎক্ষণাৎ দৃষ্টি নামালেন তিনি। ডানে বামে এলোমেলো পাতা ফেললেন। তীব্র ভীষণ চিন্তিত কণ্ঠে বলল, তোকে কি করা যায় বলতো? খোরশেদুলের দেহ শক্ত হয়ে গেল। পেশায় একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়েও হাঁটুর বয়সী ছেলের মুখে তুই ডাকটা অবিলম্বে হজম হলো না। তিনি চুপ থাকলেও পাশ থেকে আলেয়া খেপে বললেন, এই পোলা, তুমি আমার পোলার লগে এমনে কথা কও কোন সাহসে? তুমি জানো হে কেডা? কত নামি দামি লোকগুলোর লগে আমার পোলা উঠবোস তুমি জানো? 2 দিন গো সাকরা এক থাপ্পড়ে সিধা বানাই দিমু ক। খোরশেদুল চসূচক শব্দ করলেন। তার মা এখানে থাকে না, তীব্র সম্পর্কে জানেও না কিছু, আর তাই জন্যই এমন ফটর ফটর করছে। কথার মধ্যেই তীব্র লাল চোখে সজোরে ধমক দিল। এই বুড়ি চুপ। বক্ষ ছ্যাদ করে উঠল বৃদ্ধার। আত্মে উঠলেন একরকম। শীর্ণ বুকে হাত দিয়ে ছেলের ধার ঘেঁষে দাঁড়ালেন। ভীত সন্ত্রস্ত চোখে দেখে গেলেন তীব্রকে। কোষের জিভে ঠোঁট ভেজালেন। পরিস্থিতি সামলাতে বললেন, আমি কি করেছি? তুমি কেন আমাকে? পেছন হতে সাফিন পুরু কণ্ঠে শুধরে দিল, তুমি না আপনি। এই এলাকায় বিট্টুকে তুমি বলার সাহস কেউ করে না। খোরশেদুল বিঘ্ন পেয়ে থামলেন। আমতামতা করে বললেন, আপনি এভাবে আমাকে কেন দেখছেন বলুন তো? আমি তো কিছুই করিনি। পুষ্পিতা এতকাল আমার বাড়িতেই ছিল, তাই না? আমি তো ওকে আশ্রয় দিয়েছি, নিজের টাকায় খাওয়াইয়ে পড়িয়ে বড় করেছি। আপনি তো সবই জেনে গিয়েছেন এতক্ষণে, তাহলে আমি কেন বিনা দোষে সাজা পাবো? তীব্র এমন ভার করলো যেন কানের এক পাশ দিয়ে চলে গিয়েছে সব কথা। খোরশেদুলকে সম্পূর্ণ অবজ্ঞা করে রাহাতকে শুধারো। রাহাত, তোর বাবা কিছু করেনি ওই দিন? রাহাত নিশ্চুপভাবে মাথা নোয়ালো। তার চোখে মুখ সহায়হীন। বাবার দোষ তার সামনে বলার সাহস এইটুকু বাচ্চার হবে না তীব্র বুঝল। ফোঁস করে শ্বাস ছাড়ল সে। খোরশেদুলের উদ্দেশ্যে বলল, তুই কি করেছিস আমি জানি। সরেয়া বললে আব্বা বোঝার ক্ষমতা বিট্টুর আছে। এলাকার সকলের হাঁটু কাঁপানোর যোগ্যতা কারো এমনি এমনি হয় না। শুধু রাহাতের বাপ বলে তোকে কিছু বললাম না। তবে হ্যাঁ, মেয়েটা ফিরবে কিনা জানি না। ধর ফিরল, আর তখন যদি আমার কানে যায় তুই আবার কিছু বলেছিস ওকে, সেদিন বিট্টু বলে যাবে তুই মানুষ, মনে করবে তুই ফুটবল, আমি রোনালদো। তারপর লাথাতে লাথাতে এ গোল পোস্ট থেকে ও গোল পোস্টে নিয়ে যাবে তোকে। ঢুকেছে মাথায়? এত লোক, আত্মীয় স্বজন, ফ্ল্যাটের পরিচিত অপরিচিত মানুষ, সর্বোপরি ছেলে মেয়ে আর জামাইয়ের সামনে এমন মানহীনতা কল্পনাও করেননি খোরশেদুল। অপ্রত্যাশিত অপমানে কাটা হয়ে রইলেন। ভেতর ভেতর ক্ষিপ্ত তার অনরে অঙ্গর হলেও টু শব্দ করলেন না। প্রথম দিনই সেই চায়ের দোকানে বিট্টু মাস্তানের যে সকাল 9টা বেজে 20 মিনিট, চড়ুই পাখি কিচিরমিচির শব্দে শহুরে আবহাওয়া তারুণ্যে মেতে, ঝরঝরে গন্ধ বহে, ব্যালকনির কাঠের দরজাটা এপাশ ওপাশ করছে। নুহা বিছানায় আছোয়া, শক্ত পায়ায় পিঠ ঠেকিয়ে মাথায় এক হাত চেপে বসেছে। রাতে ঘুম হয়নি।
মাথা ধরেছে তাই সে চোখ বুঝেছিল। কামরায় হঠাৎ কারো পায়ের শব্দ শুনে পল্লব মেলে চাইল। আয়েশা রহমান পরিপাটি হয়ে ড্রেসিং টেবিলের সম্মুখে এসে দাঁড়িয়েছে। নুহা মাকে দেখে নড়ে চড়ে বসে। বাবা জয়নালউদ্দিন মারা গিয়েছেন বছর পেরোবে। মা একটি বেসরকারি ব্যাংকে চাকরিরত। সকাল 10টায় রোজকার অফিস, এই তো সেজন্যই তৈরি হচ্ছে। নুহার পুরো দৃষ্টি তখন আয়েশাতে। পরনে সাদামাটা সুতির শাড়ি, কুচিগুলো একটার ওপর আরেকটা নিপুণ হাতে গাঁথা। সমাজে ওর মা বিধবা হলেও চেহারার টকবকে জৌলুস এখনও ঠিক চোখে লাগার মতন। কিন্তু আয়েশা রহমান একবারও মেয়ের দিকে দেখলেন না। এই যে মাথা ব্যথা জেনেও ভালো মন্দ জিজ্ঞেসও করলেন না। গত 3 দিন ধরে ভদ্রমহিলার চেহারায় অন্ধকার নেমেছে। এখনও কেমন গোমরা মুখে হিজাবের পিন আটকাচ্ছেন। ওনার মুখাবয়বের এমন অবস্থা নুহা আগে দেখেনি। তার মা মানুষটা ভীষণ হাসি খুশি। স্বামী হারিয়ে একা হাতে একটা মেয়ে, সংসার সামলেও কি সুন্দর করে হাসতেন। নুহা বুক ভার করে শ্বাস ফেলল। মায়ের ভাবমূর্তি আজ করতে আগ বাড়িয়ে শুধালো, লাঞ্চ নিয়েছো আম্মু? আয়নার মধ্যে থেকে মেয়ের বিম্বে একবার চোখ বোলালেন আয়েশা। কণ্ঠ গম্ভীর রেখে জানালেন, লাগবে না। নুহা বুঝলো মায়ের রাগ এখনো পড়েনি। নেমে এসে পাশে দাঁড়ালো ওনার। যেচে হেসে বলল, বাহ, শাড়িটাতে তো তোমাকে দারুণ লাগছে। কবে যেন নিয়েছিলে? আয়েশা জবাব দিলেন না। সরে এলেন কাছ থেকে। কাঁধ ব্যাগ ছাতা ভরতে ভরতে একবার হাত ঘড়ি দেখলেন। নুহার মুখ মেঘ ছড়ালো অমনি। মন খারাপ করে বলল, আম্মু এরকম করছো কেন, তাও একটা সামান্য ব্যাপার নিয়ে? আয়েশা তাকালেন, অবাক হয়ে বলেন, সামান্য? এটা তোমার কাছে সামান্য ব্যাপার নুহা? আমাকে কোনো রকম জিজ্ঞাসা না করি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো আর বলছো সামান্য? নুহা মাথা নোয়ালো। তিনি বললেন, কখনো তোমাকে বকিনি, একমাত্র সন্তান বলে এক রত্তি শাসনও করিনি। যখন যা চেয়েছো কষ্ট হলেও হাজির করেছি সামনে, যথেষ্ট স্বাধীনতাও দিয়েছি। এর মানে তো এই নয় যে তোমাকে লাইসেন্স দিয়েছি আমার বাসাটাকে আশ্রয় স্থল বানানোর। নুহা চোখ তোলে মৃদুমন্দ অসহায় কণ্ঠে বলে, তাহলে কি করতাম আমি? কি করার ছিল বলতে পারো? তোমাকে তো সবই বলেছি। আমি ছাড়া পুষ্পিতার যাওয়ার আর জায়গা নেই আম্মু। তুমি... আয়েশা কথা আটকে দিয়ে বলেন, যাওয়ার জায়গা নেই বলে তার দায়িত্ব তুমি নিয়ে বসনি। আর সত্যি তো, যে মেয়ে গোটা একটা রাত বাড়ির বাইরে কাটিয়ে আসে, সমাজ অবশ্যই তার চরিত্র নিয়ে কথা তুলবে। আমি, তুমি, আমরা যে কেউ হলেও উঠত। এখানে ভুল তো কিছু নেই। তাহলে কেন সব জেনে শুনে ওরকম মেয়েকে আমার বাসায় রাখবো? তুমি কতক্ষণ থাকো বাইরে? কলেজে যাওয়া আসা ছাড়া কতটুকু সময় বা থেকেছ? বিট্টু মাস্তানের ব্যাপারে আমি শুনেছি যা শোনার, হয়তো দেখিনি, কিন্তু বায়োডাটাতেই বোঝা যায় কে কী রকম। ওরকম বখাটের ছেলে পেলে এক রূপবতী মেয়ে নিয়ে এমনি এমনি ছেড়ে দেয় না নুহা। নুহা 2 সেকেন্ডে জ্বরের ন্যায় চেয়ে রইল মায়ের দিক। পরপর শান্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি ওসব জানি না। পুষ্পিতা বলেছে ওর সাথে কিছু হয়নি, এর মানে আমি বিশ্বাস করি ওর সাথে কিছুই হয়নি, তাতে যে যাই বলুক না কেন। বন্ধুর প্রতি এমন অতিরিক্ত বিশ্বাস দেখে আয়েশা বিস্মিত না হয়ে পারলেন না। বললেন, বাহ, তাহলে তো আমার আর কিছু বলারই থাকলো না। শুনে রাখো, এই জল কিন্তু খুব সহজে মুছবে না। তুমি আমার মেয়ে, আমি কি তোমার খারাপ চাইবো? আমার মন বলছে বিট্টু তার দলবল নিয়ে পুষ্পিতার জন্য এ বাড়িতে হানা দেবে। ওদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। আমিও সারাদিন অফিসে থাকি। ওরা ভালো ছেলে নয়, মাঝ থেকে শুধু শুধু নিজে বিপদে পড়বে কেন? নুহা নম্র কণ্ঠে প্রতিবাদ করল, এরকম কিছুই হবে না, তুমি বেশি বেশি ভাবছো। আয়েশা 2 ভ্রু উঁচালেন। ও তাই? আচ্ছা ঠিক আছে, মাস্তানটার কথা বাদই দিলাম, কিন্তু গত 3 দিন ধরে যা সব হচ্ছে তার খোঁজ তুমি রাখো? এই তো গতকাল যখন ফিরছিলাম, নিচতলার মহিলা ইনিয়ে বিনিয়ে পুষ্পিতার জন্য তার ভাইয়ের সম্বন্ধের প্রস্তাব রেখেছিলেন। কত কিছু বলে কাটিয়েছি সেটা আমি জানি। এমন ঝামেলায় কেন পড়বো? এসব তো আমার সামলানোর কথা নয়। আর এরকম যে রোজ হবে না তার কি নিশ্চয়তা?
সুন্দরী মেয়ে দেখলে প্রতিবেশীরা এরকম একটু একটু করে করে আম্মু। আমার গায়ের রং তো পুষ্পিতার মতো উজ্জ্বল না, তাও কত বিয়ের প্রস্তাব পাওনি তুমি? তখন সামলাতে না? নুহা দুপা এগিয়ে এলো, তারপর মোলায়েম কণ্ঠে বলল, পুষ্পিতার তো মা নেই আম্মু, তোমারও আরেকটা সন্তান নেই, ওকে নিজের মেয়ে বানালে হয় না? আয়েশা কড়া কণ্ঠে বলেন, ফিল্মি ডায়লগ বাদ দাও নুহা, ভালো কথা বলছি শোনো। পুষ্পিতাকে কোনো গার্লস হোম বা হোস্টেলে রেখে আসো, দরকার পড়লে আমি নিজে সব ব্যবস্থা করে দেব, প্রয়োজনে ওর খরচও চালাবো, কিন্তু এইভাবে ওকে ফ্ল্যাটে রাখা আমি নিরাপদ মনে করছি না। আমার জায়গায় তুমি থাকলে তুমিও করতে না। তারপর মেয়ের মাথায় হাত রেখে বললেন, কাল ওকে একটা ভালো দেখে হোস্টেলে রেখে আসি। নুহা সঙ্গে সঙ্গে মায়ের হাতটা নামিয়ে দেয়, চড়া কণ্ঠে বিরোধিতা জানায়, না, পুষ্পিতা কোথাও যাবে না, ও তো এখানে আসতেই চায়নি, আমি জোর করে এনেছিলাম। আমি আমার বাবার মেয়ে, কথার খেলাপ আমি করব না আম্মু। পুষ্পিতা নিজের পায়ে না দাঁড়ানো অবধি ওকে আমি কোথাও যেতে দেবো না। তুমি বেশি বেশি আপত্তি করলে আমি ওর সাথে চলে যাব। আয়েশা হতবাক, রেগে মেগে বলেন, যে মেয়েকে তার নিজের লোকেরা বাড়িতে রাখিনি, তাড়িয়ে দিয়েছি, তার প্রতি তোমার এত দরদের কোনো মানেই হয় না। আর আমি কেন ওকে আমার বাসায় রাখতে যাব বলতে পারো? পুষ্পিতা আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি আমার মা। আমার বেস্ট ফ্রেন্ডের প্রতি আমার দায়িত্ব আছে, যেমন তোমারও আমার প্রতি দায়িত্ব আছে। আমার কথার খেলাপ মানে তোমারই অসম্মান। তবে আমি জানি তুমি বিট্টু মাস্তানের কথা শুনে এত ভয় পাচ্ছ, নাহলে আমার মা তো এরকম নয়। তার মন আমার থেকেও বড়। পুষ্পিতাকে কত আদর করতে, একটা সামান্য ঘটনায় সেসব শেষ হতেই পারে না। আয়েশা রহমান ব্যর্থ চোখে চাইলেন, যুক্তি দেওয়ার জন্য জুৎসই জবাব এলো না জিভে। নুহা যে গুছিয়ে তাকে দমিয়ে দিল পরিষ্কার বুঝলেন, অথচ অসহ ভঙ্গিতে বললেন, যা খুশি করো, আমি এসবের মধ্যে নেই, কিছু বলবো না আর। বলতে বলতে কাঁধে ব্যাগ ঝোলালেন তিনি। নুহা ঠোঁট চেপে হেসে বলল, কিন্তু তুমি আমাকে কিছু বললেই আমি বাবার কাছে বলে দেব, তাকে নালিশ ঠুকবো যে আম্মু আমাকে এখন আর আগের মতো ভালোবাসে না, আর কথাও শোনে না। বাবা নেই বলে আমার সাথে রুড বিহেভ করে। আয়েশা পিছন ফিরলেন, চোখ পাকিয়ে বলেন, সবসময় বাবাকে টেনে ইমোশনাল ব্ল্যাকমেল করবে না, বলেছি তো, যা খুশি করো। যখন একটা বিপদে পড়বি তখন সবার আগে মাকেই খুঁজবে। নুহা অমনি দুহাতে জড়িয়ে ধরল ওনাকে, আদুরে কণ্ঠে বলল, তা তো খুঁজবই, মা ছেড়ে আমার আর কি আছেটা। আয়েশা নিভে এলেন, নিভে গেল তার সমস্ত তেজ। মেয়ের হাসি হাসি মুখবিভর দেখে এক লহমায় শান্ত হলো ভেতরটা। মাতৃত্বের নিকট বরাবরই পরাজিত তিনি। কণ্ঠ কোমল করে বললেন, আরেকবার ভেবে দেখো, অন্য সময় হলে আমি বলতাম না, কিন্তু যেখানে আমার গুন্ডা মাস্তানের ব্যাপার জড়িত। নুহা ততোধিক নিশ্চিন্ত কণ্ঠে বলল, আম্মু এসব নিয়ে একদম ভেবো না। পুষ্পিতাকে আমি চিনি, কিছু হলেও ও আমার কাছে আড়াল করতো না। তুমি এখন যাও, দেরি হয়ে যাচ্ছে। তারপর দেয়াল ঘড়ি দেখে ভ্রু কপালে তুলে বলল, এই দেখেছো, 9:50 বেজে গেছে, এখন 10 মিনিটে যেতে পারবে? আয়েশা বুঝলেন কথা বাড়িয়ে লাভ নেই, নুহা আর শুনবে না। কেন যেন জোরও করতে পারেন না মেয়েটাকে। বাপের আদরের কন্যা ছিল, হঠাৎ সে নেই। কিছু বললেই ভাবে মায়ের আদর কমে গিয়েছে, চোখে জলের ঝর্ণা নামায়, অভিমান করে না খেয়ে থাকে। ভদ্রমহিলার বক্ষপট বিফল শ্বাসে ওঠানামা করল, কক্ষ ছাড়লেন নিরুত্তর। বাইরে আসতেই সামনে পড়ল পুষ্পিতা। কিছু থমকালেন তিনি, তাকালেন ভালো করে। বৃত্তাকার শুভ্রলতার মতো একটি মায়াবী মুখ, চোখ জুড়িয়ে দিল কেমন। পুষ্পিতা ওড়না দিয়ে ঘাম মুষ্ট গলার, হাতের লাঞ্চ ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, আন্টি আপনার খাবার। আয়েশা অবাক হলেন, তুমি বানিয়েছো? না না, বুয়া বানিয়ে রেখে গিয়েছে। আপনি ব্যস্ততায় সময় পাচ্ছিলেন না, তাই আমি গুছিয়ে আনলাম। চামচ পানি সব এর মধ্যে দিয়ে দিয়েছি, শুধু পরিমাণটা 19-20 হতে পারে। পুষ্পিতার ঠোঁট জুড়ে সপ্রতিভ সরল হাসি, টানা টানা চঞ্চল দৃষ্টি। অমর সাংঘাতিক দিনগুলো যে পেছনে ফেলে এলো, কোনো রূপ চিহ্নই নেই তার। আয়েশার নরম হৃদয়খানা নির্নিমেষ গলে যায়। আর যাই হোক, মেয়েটা লক্ষ্মীমন্ত। আজ তো প্রথম দেখছেন না, সেই স্কুল যাওয়ার বয়স থেকেই চেনেন তিনি। ঘাড় ফিরিয়ে একবার নুহার দিকে দেখলেন,
তারপর ফোঁস করে শ্বাস ফেলে ব্যাগ হাতে নিলেন, ছোট্ট করে বললেন, থ্যাংক ইউ। পুষ্পিতার জবাব সেই মৃদু হাসিতে আয়েশা দরজা অবধি গেলেন। ফিরে চেয়ে নুহাকে বললেন, সিটকিনি ভালো করে লাগাও, কেউ এলে আগে লুকিং গ্লাসে দেখবে, না দেখে কারোর জন্য দরজা খুলবে না। যাওয়ার সময় এই এক সতর্কবাণী তিনি প্রতিদিন দেবেন। নুহার মুখস্থ, তাও ভদ্রের মতো মাথা কাত করে বলল, আচ্ছা। আয়েশা পুষ্পিতার দিক চাইলেন, ইতস্তত করে বললেন, পুষ্পিতা, তুমি বাইরে যেও না, সাদেও না, কেমন? সে অবিলম্বে জানালো, জি। দুজনে সাবধানে থেকো, খেয়ে নিও। উনি যেতেই দরজা লাগায় নুহা। ওপর নিচ দুটো ছিটকিনি তুলে দেয়। ওষ্ঠপুটে যুদ্ধে জেতার মিটিমিটি হাসি মাঝে নরম হয়েছে টের পেতে বাকি নেই। এখন নিশ্চয়ই আর পুষ্পিতার থাকা নিয়ে আপত্তি করবে না। যাক, ওকে নিজের কাছে রাখতে আর কোনো বাধা রইল না। তবে নুহা বুক ফুলিয়ে প্রশান্ত শ্বাস টানো, হাসি মুখে ফিরলেও পুষ্পিতার মলিন মুখশ্রী মুছে নিল সেটুকু। তার উদাস অন্যমনস্ক চাউনি মেঝের ওপর এতক্ষণ যে হাসছিল তার লেশমাত্র নেই। নুহা দুধারে মাথা নেড়ে এগিয়ে এলো কাছে, কাঁধে হাত রাখতেই নড়ে উঠল পুষ্পিতা। ওকে দেখেই পুনর্বার অধর টেনে হাসল। কৃত্রিম এই হাস্যবদন মন খারাপ লুকানোর নিরর্থক প্রয়াস। নুহা ভনিতাহীন বলে বসল, এত হেসে কাকে বোকা বানাচ্ছিস? আমাকে? পুষ্পিতা ব্যস্ত হয়ে বলতে নেয়, কই আমি তো। নুহা বাধা দেয়, ফটাফট প্রশ্ন করে, আম্মুর সব কথা শুনেছিস তাই তো? পুষ্পিতা থামল, কাঁপলো ঠোঁট দুটো, বড় বড় বিষণ্ণ নেত্রদয়ের সাথে চিবুক এসে গলায় ঠেকে সে বলল, তাহলে আর কষ্ট পেয়েছিস কিনা জিজ্ঞেস করে লাভ নেই, পেয়েছিস জানি। পুষ্পিতা মৃদু কণ্ঠে বলল, পাইনি, আমার অভ্যাস আছে এসবের। ছোট থেকে যা যা শুনে বড় হয়েছি তার কাছে আন্টির কথাগুলো কিছুই না। তবে একটা কথা সত্যি, উনি সারা দিন বাইরে এত খাটাখাটনি করছেন, এর মধ্যে আবার আমি এসে জুটলাম, একটা বাড়তি ঝামেলা। নুহা চোখ রাঙিয়ে ধমক দিল, চুপ কর, একদম তোর এই আলু মুরগা খালুর মতো কথা বলবি না। আম্মু কিন্তু একেবারে ওভাবে বলতে চায়নি। আসলে হয়েছে কি, উনি ভয় পাচ্ছেন। তুই এত সুন্দর, এলাকার ছেলেরা যদি তোকে দেখে দরজা জানালা ভেঙে ঘরে ঢুকে যায় কি হবে? নাক মুখ কুচকে চাইল পুষ্পিতা। নুহা দুষ্টু হেসে চোখ টিপতেই বিরক্ত গলায় বলল, ধুর, সবসময় খালি বাজে কথা। নুহা ভাবমূর্তি গুরুতর করে বলল, বাজে কথা? কোন দিক দিয়ে এটা বাজে কথা? যখন এরকম হবে না তখন মিলিয়ে নিস। পুষ্পিতা অতিষ্ঠ হয়ে বলল, থাক ভাই, আর বুঝতে হবে না। এই তোর না মাথা ব্যথা ছিল, কমেছে? একটু একটু আছে। কড়া করে চা বানাবো, খাবি? সপ্রবৃত্ত প্রস্তাবখানা নুহা তত্র নাকচ করে বলল, না, আমি বানাবো। পুষ্পিতা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। কেন? আমারটা ভালো হয় না? হয়, কিন্তু তাতে আমার লাভ কি? আমাকে শিখতে হবে না? আরে যদি ভালো চাই না বানাই তাহলে তো বিয়ের পর বিপদে পড়বো। শ্বশুর শাশুড়ির মন জয় করতে হবে না? না হলে তো পরের দিনই বাড়িতে ফেরত পাঠিয়ে দেবে। তুই তো আর সেখানে গিয়ে চা বানিয়ে দিবি না। ওই জন্য আমাকে আগে ভাগে সব রপ্ত করতে হবে, বুঝলি? পুষ্পিতা হেসে বলল, মস্তক নেড়ে ছেড়ে বলল, বাবা কত চিন্তা মেয়ের। আচ্ছা ঠিক আছে, যা। নুহা মুচকি হাসে, ভেতরে ভেতর ভীষণ তুষ্টিতে লুটোপুটি খায়। যাক, মেয়েটা এবার জোর করে হাসেনি। দ্বিগুণ হৃষ্টতার চপল পায়ে রান্নাঘরের দিক এগোলো সে। পুষ্পিতা টেবিলের একটা চেয়ার টেনে বসত। হঠাৎ কিছু মনে করে দাঁড়ালো নুহা, ঘুরে চেয়ে জানালো, সকালে সালমানটি আবার ফোন করেছিলেন। পুষ্পিতার একটু আগের সদ্য ফোটা হাসি মুহূর্তেই শেষ। উদ্বিগ্ন হয়ে শুধালো, বলিসনি তো আমি এখানে? না, যা ইমোশনাল ব্ল্যাকমেল করে রেখেছিস এরপর আর সাধ্য আছে আমার? পুষ্পিতা চোখ বুজে শ্বাস ফেলল। নুহা বলল, তবে শুক্রিয়া কর, আন্টি আমাদের নতুন বাসা চেনেন না, আম্মুর নম্বরও ওনার কাছে নেই, না হলে এতদিন ঠিক জেনে যেত তুই এখানে। পুষ্পিতার মলিন স্বর, জানা না বলেই তো এখানে এলাম। আন্টি খুব কাঁদছিলেন জানিস, বারবার অনুরোধ করছিলেন যেন তুই থাকলে জানাই। আমার এত খারাপ লাগছিল মিথ্যে বলতে। পুষ্পিতার বিষাদটুকু হুড়হুড়ে বেগে ফেরত আসে। সমগ্র আদল জুড়ে অদৃশ্য ব্যথায় অসহিত দাগ।
হীরক চূর্ণের জলরাশি সেকেন্ডে ছাপিয়ে ফেলে কঠোর। ভেজা কণ্ঠে বলল, আমি জানি মনি, রাহাত আমার একটা খোঁজ পাওয়ার জন্য কতটা ছটফট করছে আমি বুঝি। আমি কি কম কষ্ট পাচ্ছি বলো? জন্মের পর মনিকে ছাড়া কখনো থাকিনি। রাহাতটা রাতে না খেয়ে ঘুমায়, জোর করে ওকে তুলে খাইয়ে দিতে হয়। মনির কোমরে ব্যথা, নিচে বসে কাজ করতে পারে না, একটু ঠান্ডা লাগলেই অবস্থা খারাপ হয়ে যায়, ছ্যাঁক দিতে হয় বারবার। এখন এইসব কে করবে? আমি তো কাছে নেই, কে দেখবে? শেষ দিকে স্মরণালী বুঝে এলো ওর। নুহা বলল, আচ্ছা এক কাজ করলে হয় না? ধর আন্টিকে শুধু জানিয়ে রাখলাম তুই কোথায়, কিন্তু ও বাড়িতে না গিয়ে তুই আমার কাছেই থাকলি, তাহলে কেমন হয়? পুষ্পিতা সজোরে মাথা নেড়ে বলল, না না, মনি জানলে আমাকে জোর করে হলেও নিয়ে যাবে, সাথে রাহাতও তো আছেই। তারপর আবার খালুজানের সঙ্গে সেই একই অশান্তি। ওনাদের তো ভালোবেসে বিয়ে। আর যাই হোক, খালুজান মনিকে প্রচণ্ড ভালোবাসে। আমি ব্যতীত অন্য কিছু নিয়ে কোনোদিনও ঝগড়া হয়নি দুজনের। সব কিছুর মূলে সব সময় এই আমিই ছিলাম। আর সেদিনকে সবটুকু তো তুই নিজেই শুনেছিস, দেখেছিস। ওখানে যাওয়া মানে পুরো বিল্ডিংয়ের মানুষ আমার ওপর ছিছি করবে, খালুজানের সম্মান নষ্ট হবে, ফ্ল্যাটটাও ছাড়তে হবে আমার জন্য। কিছু না করেও চরিত্রে কাদা মাখানোর মতো বর্বরতা সহ্যের শক্তি আমার নেই রে নুহা। তাছাড়া আমি চাই না মনি আর খালুজানের সম্পর্ক নষ্ট হোক, তাদের সংসারে সামান্যতম চির ধরুক বা নতুন কোনো ঝামেলা হোক আমায় নিয়ে। একবার যখন চলে এসেছি ওখানে না ফেরাই ভালো। আমার একটু খারাপ থাকায় যদি বাকি মানুষগুলোর ভালো হয়, হোক না। হ্যাঁ, প্রথম প্রথম আমাকে ছাড়া মনির কষ্ট হলেও আস্তে ধীরে ঠিকই সামলে উঠবে, দেখিস, ঠিকই ভুলে যাবে। এর চেয়ে বেশি কথা ফুটল না মেয়েটার। বলতে বলতে ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে উঠল। টেবিলের ওপর দুহাত জড়িয়ে ঠেসে দিল মাথা। গতরের মৃদু টালমাটাল কম্পন বেড়ে এলো ক্রমে। নুহা ব্যস্ত পায়ে কাছে এসে দাঁড়ালো, গায়ে পিঠে হাত বুলিয়ে বলল, সেই তো, একদিন সব ঠিক হবে আমিও জানি। তুই বোকার মতো কাঁদিস না প্লিজ, প্লিজ বাবু। পুষ্পিতা মাথা তুলল। এতটুকুতেই মুখবিবর লালচে, যেন চামড়া ফেটে রক্ত আসবে ভাব। বৃহৎ অক্ষিপটে সমুদ্র জলের উত্তোলন। নুহা যেন এক নিরাপদ স্মরণ। পুষ্পিতার পেল্লব দুই বাহু কেমন ঝড়ের বেগে হামলে ধরল তার সরু কোমর। কান্নার শব্দ আর চেপে নেই। চিকন কণ্ঠ ফুরে তারা বেরিয়ে এসেছে বাইরে। কেমন হাহা ধ্বনিতে বলল, আমার বুকটা জ্বলে যাচ্ছে নুহা, দম বন্ধ লাগছে। আমি মনিকে ছাড়া কি করে থাকবো? রাহাতকে ছাড়া বাকি দিন কিভাবে কাটবে আমার? কেন মনি আমার নিজের মা হলো না বলতো? তাহলে তো পৃথিবী ধ্বংস হলেও ওদের থেকে আলাদা হতে হতো না আমাকে। কেন অধিকার বোধের এমন সস্তা বেরিতে আটকে গেলাম আমি? সবসময় নিজের সঙ্গেই, সবসময় আমার সঙ্গেই কেন এরকম হয়? নুহার চোখেও জল, বাম হাতে মুছে বলল, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন পুষ্পিতা। পরীক্ষা শেষ হলেই দেখবি তোর সব দুঃখ শেষ। আমার মন বলছে খুব শীঘ্রই একটা সুখের প্রজাপতি নিজে উড়ে এসে তোর দরজায় দাঁড়াবে। একটু থেমে বলল, আর তাছাড়া এই তো অল্প কটা দিন, সামনের মাসে আম্মুর বদলি হচ্ছে না, গাজীপুরে শিফট হচ্ছি তো। তারপর একটা নতুন জায়গায় যাব আমরা, নতুন করে কত মানুষকে চিনব, ভার্সিটিতে ভর্তি হব, পড়াশোনায় আবার ব্যস্ত হলে তুইও ঠিক নিজেকে সামলে নিতে পারবি। পুষ্পিতার জবাব এলো না। তার শরীর ভাঙছে, গলায় হু হু আওয়াজ। নুহা আজলে ওর ভেজা মুখ তুলল, আদ্র গাল থেকে অশ্রু মুছিয়ে বলল, এমন চাঁদের মতো মুখে কি জল মানায়? আমি কিন্তু তোর কান্না দেখতে বসিনি। আমার সাথে থাকতে হলে সবসময় হাসতে হবে। একটু আগে যেমন হাসছিলি অমন, বুঝেছিস? মাথা নেড়ে হেসে বল, হ্যাঁ বুঝেছি। কি হলো বল? নুহা চোখ পাকিয়ে তাগাদা দেয়। তার মুরব্বি আনায় পুষ্পিতা স্বল্প হাসল। আদেশ মেনে বলল, বুঝেছি। এই তো ভালো মেয়ে, বস, আমি চা নিয়ে এক্ষুনি আসছি। নুহার যাওয়ার দিক থেকেই চোখ ফেরালো পুষ্পিতা। সালমা বেগম আর রাহাতের নিষ্পাপ মুখটা মানসপটে ঘুরে ফিরে আসছে। অচিরেই চক্ষুকোচর ভরে ওঠে। ফোঁটা ফোঁটা বৃষ্টির ন্যায় গাল বেয়ে নামে। বুকটা দুভাগ হয়। একবার ওদের কাছে যাওয়ার তৃষ্ণায় অন্তপট হাহাকারের মতো। তারপর কানে বাজে সেদিন ভোরের প্রতিটা কথা, প্রতিটি দৃশ্য, এক একটি মানুষের ছুঁড়ে দেওয়া সেসব তিক্ত বিষাক্ত বাক্যবান তীক্ষ্ণ গতিতে এসে মস্তিষ্কে বিধে।
দুশ্চরিত্রা, কলঙ্কিনী শব্দগুলো মনে করতেই পুষ্পিতার চক্ষু পল্লব খিচে নিল, মর্মাহতের ন্যায় ঢোক গেল। ওই দিন সে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, উন্মাদের ন্যায় ছুটেছিল দিকদিশা ভুলে, অথচ কোথায় যাবে, কী করবে কিচ্ছু জানত না। নুহা যে একইভাবে পেছন পেছন আসছিল তাও খেয়াল করেনি। মেয়েটা জোরাজুরি করে ওকে নিয়ে এলো এখানে, কিন্তু আয়েশা রহমান হয়তো খুশি হননি, অবশ্য না হওয়ারই কথা। সব শুনে যেখানে তার নিজের লোকেরাই বিশ্বাস করল না, সেখানে আয়েশা রহমান তো রক্তের ধারে কাছেও নয়। ওনার জায়গায় উনি একদম সঠিক। পুষ্পিতা আহত শ্বাসটাণ্ড, সামনে ভার্সিটিতে ভর্তি হবে। সারা জীবন মুনি এত দুর্ভোগ পুহিয়েও ওকে পড়িয়েছেন। জীবনে যত উচাটনি আসুক, এই পড়ালেখা যে কোনোভাবেই ছাড়া যাবে না। যাই হয়ে যাক, মনির মান রাখতে হবে। কিন্তু অনার্সে পড়া যে অনেক টাকার ব্যাপার, অথচ এই মুহূর্তে একজোড়া হাত পা ব্যতীত একটা কানা করিও নেই ওর কাছে। কোথায় পাবে জানে না, শুধু জানে এখন একটা কাজ জোগাড় করা খুব জরুরি। কিন্তু কী কাজ করবে? এত অল্প লেখাপড়ায় কোনো চাকরি তো জুটবে না, টিউশনই একমাত্র উপায়। অন্তত সেমিস্টার ফিটুকু জোটাতে পারলেই চলে যাবে। পুষ্পিতা বিরস চোখে সাদা দেয়াল দেখল। অতীত যেমন তেমন হলেও ভবিষ্যৎটা যেন ওর ভীষণ লড়াইয়ের। আচ্ছা, এই লড়াইয়ে সে পারবে তো টিকতে? প্রতিদিনকার মতো এক ঝাঁক সাঙ্গপাঙ্গ নিয়ে বসে তীব্র। পুরনো দোকানের ভেতর ক্যারামের বোর্ড বসেছে তাদের। 10 যুবকের জটলা, গুটিতে টোকা দেওয়ার এক একটি উৎকট আওয়াজ, হই হট্টগোল সহ সবটা স্বাভাবিক রইল। সাফিন স্বাভাবিক নেই, সে কিছুতেই ঠিকঠাক হতে পারছে না। ভয়াবহ অনুশোচনায় ভেতর পুড়ছে। এমন উৎক মেজাজ বন্ধুদের সাথে খেলতেও বসেনি, কিন্তু এরকম কখনো হয়নি। কত লোককে মারলো, দোকান ভাঙলো, অকারণে বিপদে ফেলে নাকানে চুবানি খাওয়ালো, তাও এরূপ খারাপ লাগেনি। মেয়েটা এতিম, অসহায় জেনেই হয়তো পরিতাপের মাত্রা এত প্রগাঢ়। সাফিন আর চোখে একবার তীব্রকে দেখল। অগোছালো সোনালি চুলের ছেলেটা কি মাত্রাতিরিক্ত নিরুত্তাপ, বরাবরের মতো অধর ঝলসে দিচ্ছে এক টুকরো আগুনে, চোখে মুখে দৃঢ় লহরী। সাফিন আশ্চর্য না হয়ে পারছে না, তীব্র এত ঠান্ডাভাবে বসে কি করে। গতকাল যেই কাণ্ড ঘটিয়ে এসেছে, বাবারে বাবা, আপাতত কয়েক মাস পাড়া সরব থাকবে এ নিয়ে। অথচ দেখো তার নিজের অবস্থা, যেন সব ভাবনা ওর একার। তীব্রর মতো নিরুৎসাহিত চেহারার এই টাইট গাম্ভীর্য, এসব ওর কেন নেই? সাফিনের ধৈর্যের ভাত ভাঙে, চুপ থাকা দুরূহ লাগে। আর এক দণ্ড এভাবে বসে থাকা অসম্ভব। জোরালো উসখুস সমেত তীব্রর কাছে এসে থামল সে, রয়ে শয়ে বলল, একটা কথা বলবো। তীব্র স্ট্রাইকে টোকা দেয়। সাদা গুটিটা রকেট বেগে গড়িয়ে পকেটে ঢোকে। জানতে চায় কি? তার চিন্তিত কণ্ঠের বান ছুটল। পুষ্পিতা মেয়েটা কোথায় গেল? কোথায় গেল সেটা কি আমি জেনে বসে আছি? তুই যেখানে আমিও সেখানে। কর্কশ কণ্ঠটায় দমে যায় সাফিন, মিনমিন করে বলে, না তা ঠিক আছে, আসলে আমার এত খারাপ লাগছে কাল থেকে, রাতে ঘুমও হয়নি। মুশফিক ফোরন কেটে বলল, তা হবে কি করে, রূপসিমের চাপ্টার বলে কথা। সাফিন চেতে বলল, চুপ শালা, মানছি আমি খারাপ, কিন্তু এতটাও না। তীব্র বলল, তাহলে সর এখন, খেলছি, বিরক্ত করিস না। সাফিন শোল না, এক চুল নড়ল না অবধি, উল্টে হুলস্থুল প্রস্তাব রাখলো, আচ্ছা আমরা মেয়েটাকে খুঁজতে পারি না? তীব্র চোখা নেত্রে চাইলে বলল, না মানে ভুলটা তো আমাদেরই ছিল। মিরাজ কথাটা শুধরে দিয়ে বলল, আমাদের না বল, ভুল আমার, মানে তোর ভালো করে দেখে শুনে কাজটা করলে আজ এমন হতো। সাফিন মুখ ছোট করে বলল, হয়েছে রে ভাই, এক কথা কতবার বলবি? যতবার তুই ভুলভাল বলবি ততবার। সাফিন ফুলকো লুচির ন্যায় ফুঁসে ওঠে, জবাব দিতে চেয়েও থামে। তীব্রর দিক চেয়ে বলে, দেখ বিট্টু, মাস্তান বকাটে যাই হই, একটা বিবেক তো আছে। সামনের শনিবার আমার ফ্লাইট, এর মধ্যে একবার মেয়েটাকে খুঁজলে ভালো হতো না? অতটুকু মেয়ে, সাথে এতিম, নিজের কেউ নেই শুনে আমারও কেমন লাগছে ভাই।
তীব্র নিরুত্তর। ময়দা ছাড়ানো কাঠের বোর্ডে মন্থর তার হস্তগতি, সবাই ওর উত্তরের আশায় চেয়ে। সাফিন বুঝল না কথাটা তীব্র শুনেছে নাকি শোনেনি। নিশ্চিত হতে শুধালো, খুঁজবি? আঙ্কেলের সোর্স লাগালে হয়তো খুঁজে পাবো, বা ওর পরিবার থেকে ওর একটা ছবি। মাঝপথে অনীহা থমথমে জবাব এলো, দরকার নেই। সাফিন উৎকণ্ঠিত হয়ে বলল, কিন্তু এটা কি উচিত হবে? আমাদের জন্যই তো। উচিত অনুচিত নিয়ে মাস্তানরা ভাবে না। কাল যা করেছি ওটাই অনেক বেশি। তাছাড়া তোর ইচ্ছে করলে তুই খোঁজ, আমার সময় নেই। পরপর গোলাকার স্ট্রাইক ঠেলে দিল সে। দরজা অবধি যেতেই মিরাজ বলল, কিরে খেলবি না? কই যাস? তীব্র জিপে উঠেছে। যেতে যেতে ক্ষুদ্র জবাব দিল, কাজ আছে। তার ছুটে যাওয়া লাল জিপের দিকে চেয়ে রইল সাফিন। এই ভর দুপুরে ওর কি কাজ মাথায় ঢোকেনি? এমনিতেই তো মন্ত্রীর কল না এলে আড্ডা রেখে নড়ে না। সে চসূচক শব্দ করল। তীব্র না চাইলে এত বড় শহরে একটা মেয়েকে ও একা খুঁজবে কিভাবে? না আছে দলবল, না আছে ক্ষমতাধর বাপ। কিন্তু একটা বিষয় নিয়ে বিস্মিত সাফিন। গতকালকের পর তো ধরেই নিয়েছিল তীব্র নিজ উদ্যোগে পুষ্পিতাকে খুঁজতে নামবে। নিজে না নামুক, অন্তত কিছু একটা করবে এ নিয়ে। এখন তো রীতিমতো ধারণার পাশাই উল্টে গেল তার। মুশফিক ওর কালো মুখ লক্ষ্য করে বলল, আমাদের মন খারাপ করে লাভ নেই বুঝলি। বিট্টু যখন চায় না এসবে জড়াতে তখন বাদ দিই। আর ঠিকই তো, কাল যে অত কিছু করলো সবই বা কয়জন করবে? মিরাজ ভাবুক কণ্ঠে বলল, কিন্তু ও কি এসব রাহাতের জন্যই করেছিল নাকি অন্য কিছু? তোদের কি মনে হয়? বাকিরাও চিন্তায় পড়ল এবার। সত্যি তো, তীব্রের ওসব করার কারণ কি শুধুই রাহাত? খোরশেদুল পরিশ্রান্ত ভঙ্গিতে বসার ঘরের কেদারায় বসলেন। চোখে মুখে অপার ক্লান্তি। সবেমাত্র হাসপাতাল থেকে ফিরলেন। বিকেলে আবার অফিসে হাজিরা দিতে যেতে হবে। ওদিকে ক্যাটারিংয়ের বাকি টাকাও দেওয়া দরকার। কখন না কখন লোক পাঠায় তারা। এই বয়সে এত ছোটাছুটি শরীরে আর সইছে না। গতকাল থেকে একটা না একটা বিপর্যয় নেমে আসছে কাঁধে। সব তো ভালোই চলছিল। একমাত্র মেয়ের বিয়ে অনুষ্ঠান, পুষ্পিতার বিদায় হওয়া, মাঝখান থেকে এই অভদ্রগুলো এসেই সব কেমন বানচাল করে দিয়েছে। কার সবার সামনে মিথিলাকে রেখে চলে গিয়েছে পলাশ। প্রথমে তিনি ভেবেছিলেন রাগ করেছে, মাথা ঠান্ডা হলে নিজেই ফিরবে। কিন্তু সে ছেলে ফেরেনি, এমনকি ফোন অবধি করছে না। এদিকে সমস্ত বিল্ডিংয়ের লোকজন মিথিলাকে কটু কথা শোনাতে ব্যস্ত, দেখছেও বাঁকা তুচ্ছ চোখে। তার উপর স্বামীর অমনভাবে রেখে যাওয়ায় হাসি ঠাট্টায় সুবিধে হয়েছে ওনাদের। সালমা বেগমের প্রেশার হাই। ভোরের দিকে ওয়াশরুমে গিয়ে পা পিষতে পড়েছেন। অসাবধানতা স্টিলের ট্যাপে মাথা ঠুকেছে। রীতিমতো গল গল করে রক্ত বের হয়েছে ক্ষত থেকে। বাড়িতে তখন অল্প কজন। সকলেই দিশেহারা হয়ে ওনাকে নিয়ে হাসপাতালে ছুটেছেন। দুর্বল সালমা বেগম এখন ভর্তি সেখানে। স্লাইন চলছে পটাপট। আলিয়া বানু, মহিদুল সাহেব সবাই ওখানেই আছে। খোরশেদুলের সব কিছু কেমন বিষাক্ত লাগছে। মেয়ের বিয়ে হলো না দুটো দিন, এর মধ্যে এরকম একটা জঘন্য কাণ্ড, তাও জামাইয়ের সামনে। অসভ্যগুলো যা তা শুনিয়ে গিয়েছে। মানিজ্জত কিচ্ছু অবশিষ্ট নেই। তিনি শোবার ঘরের বন্ধ দরজার দিকে চাইলেন এক পল। মিথিলা স্বেচ্ছায় বন্ধি সেথায়। ভোরবেলার এত চেঁচামেচিতেও একবার উকি অবধি দিল না। ভেতরে আবার কিছু উল্টাপাল্টা ঘটায়নি তো? যা সব কিছুর সম্মুখীন হচ্ছে মেয়েটা। বিপন্ন হয়ে কিছু করে না বসে। খোরশেদুলের বুক কাঁপে, মস্তিষ্কের শিরা লাফাতেই ত্রস্ত এগোলেন ওই ঘরের দিক। রাহাত হাত মুখ ধুয়েছে কেবল, বাবার সাথেই এসেছে বাড়িতে। আচমকা মনে পড়ল বারান্দার চারাগুলোতে 2 দিন পানি দেওয়া হয় না। পুষ্পিতা নিয়ম করে যত্ন নিত সেসবের। সে দ্রুত প্লাস্টিকের মগে পানি ভরল। দুরন্ত ছুটল বসার ঘরের দিক। এসে দেখল 2 দিনেই কেমন নেতিয়ে পড়েছে পাতাগুলো। পুরনো সতেজ ভাবটা কম। হবে না, তার ছোট আপু তো নেই যে। সে সযত্নে সবগুলোতে পানি ঢালে। আকস্মিক রাস্তা হতে উৎকট শব্দে হর্নে বাজল গাড়ির। একবারের জায়গায় বেশ কয়েকবার। না চাইতেও ছেলেটার মনোনিবেশ ঘুরে যায় সেদিকে। সহজভাবে চাইলেও উন্মুক্ত জিপে বসা তীব্রকে দেখতেই দৃষ্টিযুগল প্রকট হয়ে আসে। তীব্র হাত নাড়ল, ইশারায় নেমে আসতে বোঝালো ওকে। আর কে পায়? মগ, গাছ, পানি ফেলে রেখেই দৌড় লাগালো রাহাত।
ধূপধাপ আওয়াজে খোরশে দুলে ফিরে চাইলেন। ছেলের চপলতা দেখে সুধানের, কোথায় যাচ্ছ? রাহাত বিলম্বহীন গড়গড় করে বলল, গাছে পানি দিতে গিয়ে মগটা নিচে পড়েছে আব্বু, নিয়ে আসি। যাও।